পড়ি না, এটা মিস গেছে বা এটা সেটা হয়েছে, এই জিনিসটা দেখবে একদম কেটে যাবে। হ্যাঁ, এই জিনিসটা একটু থরলি পড়বা। ম্যাগনেটিক ফিল্ড আমরা তো ইজিলি বলতে পারি যে আমরা ইলেকট্রন যখনই প্রবাহ হয় তখন আমরা বলি যে কারেন্ট, এটা আমরা ডিফাইন করি। আমরা এটা নিয়ে কিন্তু আমাদের মাঝে কোনো মানে ফিলিংস এর কোনো ঘাটতি নাই, আমরা ইজিলি ইলেকট্রিক ফিল্ডকে আমরা ডিফাইন করতে পারি। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড টার্মটা যখন আসে তখন এটা কিন্তু ডিফাইন করা একটু কঠিন হয়। ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড যাই বলি, দ্যাটস অনলি অন মুভমেন্ট অফ ইলেকট্রন যখনই কার্যকর হয়। আর আমরা তো জানি যে স্ট্যাটিক চার্জ বা সেটা স্ট্যাটিক অবস্থায় থাকলেও সেখানে কিন্তু ইলেকট্রিক ফিল্ড থাকে, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড শুধুমাত্র মুভমেন্টের সময় থাকে। তো তোমরা এই চ্যাপ্টারটা একটু থরলি পড়বা, জাস্ট থরলি, জাস্ট গল্পের মতো তোমরা যেভাবে গল্পের উপন্যাস পড়ো সেই জিনিসটা পড়বা। তো আমরা দেখো এই মজার জিনিস, ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে হয়তো খুব বেশি দিন আগে থেকেই যে মনে করো ওই যে টেসলা, এম্পেয়ার বা ওই যে ফ্যারাডে ওরা যখন আসলো, তখন ম্যাক্সওয়েল, ওই সায়েন্টিস্টগুলো যখন আসলো তখনই আসলে ম্যাগনেটিক ফিল্ড সম্পর্কে মানুষের মানে প্র্যাকটিক্যাল ধারণাটা আসলে তারা মানে থিওরিটিক্যালি জানা শুরু করলো। তারা সেই মানে অ্যানশিয়েন্ট এজ থেকেই, সে মনে করো যিশু খ্রিস্টের আগের আমল থেকেই আসলে ম্যাগনেট নিয়ে কাজ করতেছে, কিন্তু এটাতে থিওরিটিক্যালি ডেভেলপ করা আসলে ওই রকম করে হয়ে উঠেনি। যখন এম্পিয়ার্স বা ফ্যারাডে, ফ্র্যাঙ্কলিন বা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, ম্যাক্সওয়েল ওরা আসলো, ওরা যখন এই বিজ্ঞান নিয়ে গবেষণা করলো তখনই আসলে ম্যাগনেটিক ফিল্ডের বিষয়গুলো আরো ইলাবোরেটলি সামনে আসলো। এখন এই অ্যাপ্লিকেশনের কথা যদি আমরা বলি, দেখো এই কথাটা জাস্ট এট দ্য বিগিনিং অফ দিস চ্যাপ্টার, এখানে তুমি একটা মজার জিনিস পাবা এইটুকুর ভিতরে, যে ম্যাগনেটিক, হ্যাঁ আমরা আসলে এখন এমন এক অবস্থা হয়েছে আধুনিক বিজ্ঞান এই ম্যাগনেট ছাড়া চলতেই পারে না। তোমরা দেখো বড় বড় ক্রেন করে কি হুট করে ওই যে তোমার বিশেষ করে ইয়েগুলাতে মানে সি পোর্টের মধ্যে একটা ম্যাগনেট, একটা ক্রেন করে কি মানে একটা কার্গোর উপরে যায় একটা বার ম্যাগনেট ফেলে জাস্ট এটাকে টাচ করে মানে জাস্ট ক্রেনটা যেটা ওই পুরো মানে ক্রেন ওই যে ইয়াটাকে কার্গোটাকে উঠিয়ে নিয়ে যায় অন বিহাফ অফ ম্যাগনেটিজম, তাই না? তো এখানে দেখো যে মানে বিগত শতাব্দী ধরে যে ম্যাগনেটিক ফিল্ড কিভাবে আসে, বর্তমানে দেখো আমাদের যে এন্টারটেইনমেন্ট, যে আমরা যখন মনে করো মোবাইল ইউজ করতেছি, অডিও ভিডিও গান শুনতেছি, সমস্ত কিছু অন বিহাফ অফ ম্যাগনেটিক ফিল্ড, তাই না? এবং ডিজিটাল টেকনোলজি আজকে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলইডি, এলসিডি যতই বলি সবগুলোতে আসলে ম্যাগনেটিক ফিল্ডের হিউজ অ্যাপ্লিকেশন আছে। তো এখানে আমাদের বাসা বাড়ি সবকিছুতেই দেখো কম্পিউটার, ডিভিডি প্লেয়ার, সিডি ড্রাইভ, হার্ড ড্রাইভ, এবং এখন দেখো আমরা টেরাবাইট মানে এখন আগে যেমন আমি 2001 সালে প্রথম 124 MB পেন ড্রাইভ কিনি। এখন কি তোমরা এই 124 MB কিনো? এই যে এই 124 MBর পেন ড্রাইভ আমি প্রথম কিনি 2002 সালে, এটা কিনছিলাম 2800 টাকা দিয়ে। এখন কত কিনো তোমরা? কত জিবি কিনো? 550 থেকে 600 700 টাকা পর্যন্ত। মানে কত জিবি কিনো? কত জিবি? এখন তো স্যার 32 64 128 তার মানে 1 টেরাবাইট এই ম্যাগনেটিক মেমোরি ডিভাইস এটা কিন্তু ছিল, তো এটা কিন্তু হয়তো ম্যাগনেটিক মানে অতটা ইমপ্রুভ হয় নাই। তারপরে ডে বাই ডে ম্যাগনেটিক মেমোরি যখন আসলো আস্তে আস্তে, তখনই এই হার্ড ডিস্কের ক্যাপাসিটি কিন্তু বেড়ে যাচ্ছে। এখন টেরাবাইট, গিগাবাইট, টেরাবাইট মানে অনেক বড় বড় হার্ড ডিস্ক আমরা মানে অহরহ কিনতেছি এবং আমাদের পকেটেও কিন্তু সেটা রাখতেছি। তারপরে দেখো এই যে মডার্ন কার সমস্ত কিছু ম্যাগনেটিজম নিয়ে তোমার ইউজ হচ্ছে, ডোর বেল থেকে শুরু করে অটোমেটিক ডোর লেসেস, ম্যাগনেটিক ডোর সবকিছুই আসছে। তো এইভাবে ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু সমানে তোমার বর্তমান টেকনোলজিতে হিউজ অ্যাপ্লিকেশন হচ্ছে এবং ডে বাই ডে আরো ইমপ্রুভ হচ্ছে। তারপর মেডিকেল ইমেজিং বলো, এমআরআই বলো, এনএমআর বলো, এভরিহোয়ার ম্যাগনেটিক ফিল্ডের হিউজ অ্যাপ্লিকেশন আছে। তো তোমরা এই জিনিসটা একটু দেখবা যে কিভাবে ম্যাগনেটিক ফিল্ড আমরা আমাদের অহরহ এভরিডে লাইফে ইউজ করতেছি। তো দেখো যখনই তোমার এই যে এই লাস্টের কথাটা কি লিখছে দেখো, the science of magnetic field is physics, the application of magnetic field is engineering. Both science and application begin with the question,
হোয়াট প্রডিউসেস দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ড কে তৈরি করতেছে? আমি বলতেছি সায়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য ফিজিক্স এন্ড অ্যাপ্লিকেশন অফ ম্যাগনেটিক ফিল্ড ইজ দ্য ইঞ্জিনিয়ারিং। নাও দি কোশ্চেন ইজ হোয়াট প্রডিউসেস দ্য ম্যাগনেটিক ফিল্ড। এই জিনিসটা আমরা একটু ধীরে ধীরে দেখি, এবং তোমরা ইন্টারমিডিয়েট লাইফে পড়ে আসতো যে যখনই কোনো একটা চার্জ মুভ করে তখন তার আশেপাশে একটা, যদি অন্য একটা মানে তোমার কোনো কিছু একটা আনি বা কোনো একটা চার্জ আসে, তখন সে একটা এক্সটার্নাল ফোর্স ক্রিয়েট করে, মানে অনুভব করে, সেই ফোর্সটাই আমরা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে ডিফাইন করি। তো তোমরা এই থরলি এই জিনিসগুলো একটু পড়বা। আমি এটা অত জিনিসগুলো এখানে ইয়ে করতেছি না, ম্যাগনেটিক মনোপোল কিভাবে আসে, তারপর ম্যাগনেটিক আমরা, আচ্ছা পৃথিবী একটা কি ধরনের জিনিস, এটা কি পৃথিবী কি ম্যাগনেট? পৃথিবী কি ম্যাগনেট? পৃথিবী ইয়েস নো বলো। ইয়েস ইয়েস, তো ম্যাগনেটিক ফিল্ড আছে। ইয়েস স্যার আছে। পৃথিবী Yes, কি sir. একটা ম্যাগনেট? বড় ম্যাগনেট না ছোট ম্যাগনেট না ম্যাগনেট? আচ্ছা যাই হোক, তো পৃথিবী বড় বার ম্যাগনেট। স্যার জিওম্যাগনেটিক ফিল্ড আছে একটা। অবশ্যই জিওম্যাগনেটিক ফিল্ড আছে, এই জন্য আমরা নর্থ পোল সাউথ পোল পাই, এবং যখন একটা কম্পাসকে যখন আমরা কোনো মানে হ্যাঙ্গিং করে দিই, দেখা যায় এটা কিন্তু নর্থ পোল সাউথ পোল ওইভাবে অ্যালাইন হয়ে যায়, এবং সেটা একমাত্র ম্যাগনেটিক ফিল্ডের কারণে। এবং পৃথিবী যেহেতু এটা ম্যাগনেট, সেই জন্য আসলে এই ম্যাগনেটিক ইন্টারাকশনটা ঘটে। আর ম্যাগনেটিক মনোপোল পৃথিবীতে কোনো অস্তিত্ব আসলে নাই, ঠিক আছে? এখন আমরা যদি এই এখানে এই কথাটা কিন্তু আছে, দেখো এই is produced by an electric charge, we might reasonably expect that magnetic field is produced by a magnetic charge। কথাটা look at the point। আমরা তো ইলেকট্রিক ফিল্ড বলি যে মানে ইলেকট্রিক চার্জের মাধ্যমে প্রডিউসড হয়, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ড একটা জেনারেল কথা যদি আমরা বলি, তাহলে তো ম্যাগনেটিক ফিল্ডও কি হয়? ম্যাগনেটিক চার্জের মাধ্যমে তৈরি হওয়ার কথা। কিন্তু বাস্তবে তো আমরা ম্যাগনেটিক মনোপোল বইলা, তাহলে এই ম্যাগনেটিক চার্জটাকে আমরা ডিফাইন করতে পারি ম্যাগনেটিক মনোপোল হিসাবে, কিন্তু ম্যাগনেটিক মনোপোল আমরা কোনোভাবেই সেপারেট করতে পারি না, যে ম্যাগনেটিক মনোপোল আমরা আলাদা করতে যেহেতু পারি না, সেই হেতু এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করার জন্যই আমরা অন্যভাবে একটু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন দিয়ে তারপরে ধীরে ধীরে আমরা এই ম্যাগনেটিক ফিল্ডটাকে ডিফাইন করি। তো এই জিনিসটা তোমরা এই থরলি একটু পড়বা জিনিসটা। এখানে দেখো ম্যাগনেটিক ফিল্ডটাকে সুন্দর করে ডিফাইন করা আছে, যে জিনিসটা তোমরা ইন্টারমিডিয়েটে থরলি পড়ছো, যে হ্যাঁ একটা চার্জ এখানে মুভ করতেছে, তার পাশ দিয়ে যদি একটা চার্জকে আমরা ইন্টারাকশন করি, সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড অনুভব হয়, যে ফোর্সটা অনুভব করে মানে ওইটাকে আমরা ম্যাগনেটিক ফোর্স হিসাবে ডিফাইন করি। তো দেখো আমরা ইলেকট্রিক ফোর্সটাকে আমরা ডিফাইন করতেছি এইরকম ভাবে, যে একটা ইলেকট্রিক চার্জ যখন মুভ করে তখন তার মধ্যে যে ফোর্স ইন্টারাকশন হয়, অন্য একটা আমরা টেস্ট চার্জকে নিয়ে আসি ওই চার্জের কাছে, তখন তার উপরে যে ফোর্সটা অনুভব হয় টেস্ট চার্জের জন্য, একক চার্জের জন্য, সেইটাকে আমরা বলতেছি ইলেকট্রিক ফিল্ড। এখন এইভাবেই যদি আমরা এই ম্যাগনেটিক ফোর্সটাকে ডিফাইন করতে পারি যে সিমিলার ওয়ে, যে অথচ আমরা এখানে কোনো কিন্তু পার্টিকেল পাচ্ছি না, তাই না? কোনো পার্টিকেলকে আমরা ডিফাইন করতে মানে এক্সিস্টেন্স অফ পার্টিকেলটাকে আমরা ডিফাইন করতে পারছি না। আমরা বলতেছি যে উই মাস্ট ডিফাইন বি অ্যানাদার ওয়ে ইন টার্মস অফ ম্যাগনেটিক ফোর্স এক্সার্টেড অন এ মুভিং ইলেকট্রিক্যালি চার্জ টেস্ট পার্টিকেল, ঠিক আছে? তাহলে এই ম্যাগনেটিক ফোর্সটা যখনই সে মুভ করবে, চার্জটা যখন মুভ করবে, তার ভেলোসিটি সাথে ওই ফোর্সের দিকে যে একটা উপাংশ ভেক্টর কাজ করবে, সেইটাই আমার এখানে ওই ম্যাগনেটিক ফোর্সের জন্য মানে অ্যাপ্লিকেবল। এই যে কথাটা এখানে ক্লিয়ার লেখা আছে, হ্যাঁ, যে when a particle's velocity is along a particular axis through the point, যে পয়েন্টে আমি ফোর্সটা ক্যালকুলেট করতে যাই, যদি এটা মানে ওই এক্সিসের দিকে থাকে, তাহলে তখন সে কোনো ইন্টারাকশন অনুভব করে না, ম্যাগনেটিক ফোর্স অনুভব করে না। কিন্তু যখনই সে মানে ওই এর থেকে অন্য অ্যাঙ্গেলে যাওয়া শুরু করে, তখনই সে একটা ফোর্স অনুভব করে। ওই ফোর্সটাই উপাংশটুকু হলো বি সাইন থিটা হিসেবে আসছে, যেখানে এই সাইটাকে আমরা বলতেছি কি তার জিরো ফোর্স, অর্থাৎ এই একটা চার্জ এইদিকে মুভ করতেছে, এইদিকে তার কোনো ম্যাগনেটিক ফোর্স নাই। চার্জটা আমি এখানে একটা চার্জ রাখলাম, তাহলে এদিকে কোনো ম্যাগনেটিক ফোর্স অনুভব করতেছে না, কিন্তু যখনই এইভাবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মধ্যে অন্য দিকে তার একটা উপাংশ ফোর্স কাজ করে, সেই ফোর্সটাই হলো আমার এই ম্যাগনেটিক ফোর্স। ওকে, তাহলে we define the magnetic force to be a vector quantity that is directed along the zero axis force. Okay, তো এখানে তোমরা
অলরেডি জানো, এগুলো ইন্টারমিডিয়েটে তোমরা দেখে আসতো যে ম্যাগনেটিক ফোর্সটাকে আমরা ডিফাইন করি, যেই ফোর্সটা সে অনুভব করতেছে এটা ভেলোসিটি যত বাড়ে তত তার এটা ফোর্সটা কমে। ভেলোসিটির এই যে এখানে যেহেতু এটা ইনভার্সিভ প্রপোর্শন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকেই আমরা দেখি এই যে এই ফোর্সটুকু ম্যাগনেটিক ফোর্সটা আসছে যে কিউ মাল্টিপ্লিকেশন অফ বি ভি ক্রস বি। ওকে, এটা তোমরা ইন্টারমিডিয়েটে অলরেডি দেখে আসছো জিনিসগুলা। এখানে জাস্ট একটু তার যেই লেকিংটা তোমাদের ইন্টারমিডিয়েটে রয়ে গেছে যে কিভাবে ফান্ডামেন্টাল কথাগুলো আসলে আসছে, আমরা থরলি ইন্টারমিডিয়েটে মুখস্থ করে ফেলছি বা পড়ে ফেলছি যে হ্যাঁ এইটুকুই হলো আমার ম্যাগনেটিক ফোর্স, এবং তোমরা এরপরে আবার হয়তো লরেন্স ফোর্সের বিষয়গুলা সামনে আসছে। তো এখানে এই যেই দিকে চার্জটা মুভ করে তার সাথে যে উপাংশ যে কম্পোনেন্ট গুলা থাকে, এই ফোর্স কম্পোনেন্ট যেটা সে অনুভব করে, সেই ফোর্সটাই হলো ম্যাগনেটিক ফোর্স। তো তোমরা এই যে ম্যাগনেটিক ফোর্সের কি তোমরা কি রাইট হ্যান্ড রুল লেফট হ্যান্ড রুল জানো? স্যার পড়েছিলাম স্যার। পড়েছিলাম স্যার। এই যে তোমার রাইট হ্যান্ড রুল লেফট হ্যান্ড রুল কথাগুলি এখানে এই জিনিসগুলো আছে, এগুলি আরেকবার একটু রিমাইন্ড করে ফেলো যে কিভাবে কোন দিকে সে ফোর্সটা অনুভব করে আর কি। হ্যাঁ, তো আমরা এখন ম্যাগনেটিক ফিল্ডের তোমরা জানো ইউনিট হলো টেসলা। আচ্ছা, টেসলা এখন খুব একটা ক্রেজ আছে, মানে পৃথিবীতে ক্রেজ। ইয়েস স্যার। কি টেসলাটা কি এখন? তো ইলন মাস্কের অটোমোবাইলস কোম্পানি। এলন মাস্কের একটা কোম্পানি টেসলা, তাই না? টেসলা কোম্পানি, যেটা টেসলা কার তোমার বাজারে ছাড়ছে। Yes, sir. তারপরে ইলেকট্রিক এলন মাস্কের যেন যে স্পেসশিপ যেন কোনটা তার স্পেস এক্স। SpaceX, তাই না? দেখ টেসলা 10⁴ গাউস। হ্যাঁ, তো সেই জিনিসগুলো তোমরা একটু দেখবা। আর ম্যাগনেটিক ফিল্ডস অফ লাইন্স তোমরা জানো যে কিভাবে নর্থ পোল থেকে সাউথ পোলে কিভাবে কাজ করে। এই যে ফিল্ডস অফ লাইন্স গুলা অলমোস্ট সিমিলার টু দ্য ইলেকট্রিক ফিল্ডস অফ লাইন। আর এই ম্যাগনেটিক যে তোমরা একটু আগে বললা যে জিও ম্যাগনেটিক যে কথাগুলি আসছে, এই কথাগুলি এখানে দেখবা তোমার আসছে। এবং পৃথিবী যে একটা আর্থ যে একটা ম্যাগনেট, সেইটা আসলে আমরা একটা ওই যে কম্পাস দিয়ে একটা ইজিলি কম্পাস দিয়ে ডিফাইন করতে পারি। আর্থ ইজ এ ম্যাগনেট, এবং আর্থের একটা নর্থ পোল আছে আর একটা সাউথ পোল আছে। এই নর্থ পোলটা হলো আমার জিও ম্যাগনেটিক নর্থ পোল, আর সাউথ পোলটা হচ্ছে জিও ম্যাগনেটিক সাউথ পোল। এখন আমাকে একজন কোন অ্যানসার দিতে পারবা যাই এটা কার মাধ্যমে থিওরিটিক্যালি প্রমাণ করা হয়েছে? আমি কি প্রথম ক্লাস গিলবার্ট স্যার। দেখছো এরকম ইকুয়েশন? দেখছো এটা? ইয়েস স্যার, ম্যাক্সওয়েল ইকুয়েশন। ম্যাক্সওয়েল ইকুয়েশন, তাই না? এই ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশন আছে। বেসিক্যালি ম্যাক্সওয়েলের 4টা ইকুয়েশনগুলি কোনগুলা? ফ্যারাডের ওই অ্যাম্পিয়ারস ল, ফ্যারাডের ল, গাউস ল, কুলম্বস ল, ওই লগুলোকে আসলে ম্যাক্সওয়েল সুন্দর করে সামারি করছে। হ্যাঁ, এবং সে ম্যাক্সওয়েল লিখছে যে ডাইভারজেন্স অফ, এটা তো তোমরা জানো যে এটাকে কি বলে, ডাইভারজেন্স না? ইয়েস স্যার। এটা যখন ডট প্রোডাক্ট হয় তখন কি ডাইভারজেন্স, তাই না? ডট প্রোডাক্টকে বলা হয় ডাইভারজেন্স। ওকে, তাহলে ডাইভারজেন্স অফ বি ইজ 0, এটা হলো ম্যাক্সওয়েলের একটা সূত্র। আরেকটা হলো কার্ল অফ ই, এটাকে বলা হয় কার্ল। ওকে, ইলেকট্রিক ফিল্ডের কার্ল। এটা মনে হয় এইরকম একটা ইকুয়েশন, মাইনাস অফ ডেল বি, হ্যাঁ, ডেল টি, এরকম। আমি সঠিক হয়তো আমার ভুল হতে পারে লেখায়, এরকম একটা ইকুয়েশন যে এটা হলো কার্ল অফ ই, আর এইটা হলো ডাইভারজেন্স অফ বি, অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের ডাইভারজেন্স 0। এইটাই আসলে প্রুফ করে যে ম্যাগনেটিক মনোপোলের অস্তিত্ব আছে নাকি? হ্যাঁ, এই ডাইভারজেন্স অফ বি থেকেই মানে প্রমাণ করা যায় যে ম্যাগনেটিক মনোপোল অস্তিত্ব। কি হলো, কিছু বলো?
Nine. নাই স্যার। ইয়েস, নাই। ওকে, ডাইভারজেন্স অফ বি এইটা দিয়েই প্রমাণ করা যায় যে ম্যাগনেটিক মনোপোলের অস্তিত্ব নাই। ওকে, অর্থাৎ কোন ম্যাগনেটকে আমরা স্যার জানি ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো ইম্পিরিক্যাল ফর্মে ছিল না? কোনটা? স্যার ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলো তো সব ইম্পিরিক্যাল ফর্মে ছিল স্যার, চারটা ইকুয়েশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো, দেখা যাচ্ছে কি এগুলো বিভিন্ন ফর্মে লেখা যায়। হ্যাঁ, যাচ্ছে কি, দেখা যাচ্ছে? Yes, sir. এই যে মানে ডাইভারজেন্স অফ বি ইজ 0, ডাইভারজেন্স অফ ই ইকুয়ালস রো বাই এপসিলন। এটা আসলে কিছুই না, এইটা হলো গাউসের সূত্রটা। ওকে, এরপর কার্ল অফ বি ইকুয়ালস মাইনাস অফ ডেল বি বাই ডেল টি। ওকে, ডাইভারজেন্স অফ কার্ল অফ বি ইকুয়ালস মিউ নট জে এন্ড কারেন্ট ডেনসিটি আসছে 1 বাই সি স্কয়ার ডেল ই বাই ডেল টি। এইটা দিয়া ওই যে ভেলোসিটি অফ লাইট সেটাকেও কিন্তু বের করা যায়। ওকে, এই যে দেখো তুমি এখানে আরো ক্লিয়ার লেখা আছে যে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ না এটা? এই যে গাউস ল লেখা আছে, গাউস ল ফর ম্যাগনেটিজম, ফ্যারাডেজ ল, অ্যাম্পিয়ারস ল, দেখতে পাচ্ছ কি? জি স্যার। Yes, sir. এই চারটা সূত্রকে একসাথে এই মানে ম্যাক্সওয়েলের সূত্র বলা হয়। তোমরা যদি মানে ইঞ্জিনিয়ারিং পড়ো আর যেটাই পড়ো, লাইফে যদি কখনো কোনো হাইয়ার পজিশনে ভাইবা দিতে যাও, তোমাকে ম্যাক্সওয়েলের ইকুয়েশন ধরবেই। যে তুমি বলো তো এই ম্যাগনেটিজমের চারটা ইকুয়েশন, ফান্ডামেন্টাল ইকুয়েশন কি কি আছে, ম্যাক্সওয়েলের ইকুয়েশন গুলি কি, তোমাকে এই প্রশ্নটা করবে, কমন প্রশ্ন এটা। হ্যাঁ, তো এগুলা থেকে এই ডাইভারজেন্স অফ বি, আর ওই যে ডাইভারজেন্স অফ বিটাকে দেখো আবার লেখছে কি ডাইভারজেন্স অফ এইচ, আর কোথাও লিখবে ডাইভারজেন্স অফ, ওই যে দেখো আবার লেখছে কি ডাইভারজেন্স অফ ডি, লেখছে একটা কার জায়গায়, ই এর জায়গায়। এই ডিটা কি জিনিস বলো তো একজন? ডিটা হলো ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ওকে, এগুলো মানে তার জাস্ট ওই যে মানে সিম্পলিফিকেশন আর কি, ম্যাথমেটিক্যাল সিম্পলিফিকেশন। ওকে, তাহলে আমরা এই ডাইভারজেন্স অফ বি থেকে ম্যাগনেটিক মনোপোলের অস্তিত্ব নাই এটা প্রুফ করা যায়। তো আমরা জানি আর্থ একটা ম্যাগনেট, তার একটা জিওম্যাগনেটিক নর্থ পোল আছে এবং জিওম্যাগনেটিক সাউথ পোল আছে, এবং আমরা ওই পৃথিবী যদি একটা কম্পাসকে লম্বা করে দৌড়ি তখন কম্পাসটা দেখা যায় মানে একটা নর্থ পোল সাউথ পোলের দিকে এটা অ্যালাইনমেন্ট হয়ে যায়। ওকে, একটু দেখো ভাই, এগুলো একটু জাস্ট থরলি পড়বে, এগুলো তোমাদের জানা জিনিস, এখানে নতুন কোনো জিনিস কিন্তু আমরা আলোচনা করতেছি না, এবং এই বইটার মধ্যে ওই কথাগুলি আবার সুন্দর করে লেখছে। ওকে, এরপরে দেখো এখানে একটা মজার প্রবলেম আছে যে কিভাবে এই যে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে তোমার 1.2 মিলি টেসলা ফিল্ড আছে, একটা রোটেটরি ল্যাবরেটরি একটা চেম্বারে আছে, সেখানে কিভাবে তার কাইনেটিক এনার্জি আছে এবং তার প্রোটনের ম্যাস আছে। এখন তোমাকে বলছে এই হোয়াট ম্যাগনেটিক ডিফ্লেক্টিং ফোর্স অ্যাক্টস অন দ্য প্রোটন, কতটুকু ফোর্স। তো ফোর্স বের করতে গেলে আমার ত্বরণ বের করতে হবে। এই যে ভেলোসিটি বের করছে এই ইকুয়েশন থেকে, ফোর্স বের করছে, তারপরে তার ত্বরণ বের করছে। খুব মজার প্রবলেম এটা, দেখো। ওকে, আচ্ছা, জে জে থমসন তোমরা নিশ্চয়ই এই নামটা শুনছো, তোমরা তো আমরা থরলি পড়ি যে হ্যাঁ 1897 সালে জে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে, তাই না? Yes, sir. পড়ছি না আমরা এটা? জি স্যার। Yes, sir. জি স্যার। তো 1897 সালে যে যে থমসন ইলেকট্রন আবিষ্কার করছে এটা আমরা সবাই জানি। তো সেইটা আসলে সে আবিষ্কার করছে কিভাবে? ক্যাথোড রে টিউবের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করছে, তাই তো? Yes, sir. Alpha experiment. Yes, sir. হ্যাঁ, সেটা ক্যাথোড রে টিউব দিয়ে ইলেকট্রন আবিষ্কার করছে, এবং সেই ওইটাকে বলা হয় সিআরটি বলা হয়, তাই না? Yes, sir. Cathode ray tube দিয়ে করেছে। Yes, sir.
আচ্ছা এটা কি স্টপ করা যায়? মানে আমি একটু মানে স্টপ করতে চাচ্ছি, কি করব? হুম, আমি রেকর্ডিংটা একটু সার্টেন টাইম একটু পজ করতে চাচ্ছি, পজ করা যাবে না? স্যার হোল্ডে গেলে কি সম্ভব স্যার? স্যার মেবি যাবে না স্যার, পরে আবার স্টার্ট করলে আবার রেকর্ডিং, নতুন একটা রেকর্ডিং আসবে। হোল্ড কোথায়? পাচ্ছি না, কোথায় যেন একটা জিনিস, আমি তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, সেটা তো পাচ্ছি না। হ্যাঁ, এই রেখো দাঁড়ে, কোন পেন ড্রাইভে রাখছিলাম? আচ্ছা, আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, আমি একটা জিনিস একটু দেখাবো তোমাদেরকে, যেটা আমি দেখাতে চাচ্ছি।